মির্জা শায়ন মুগ্ধ, লেখিকা জান্নাতুল ফেরদৌস মিথিলা। পর্ব সংখ্যা ৯। যার উপস্থিতি তোর জন্য কাল হয়ে দাঁড়ায়, শেষে কিনা তার বুকে নিজের আড়াল করলি। ছ্যা ছ্যা, নির্লজ্জ বান্দির মেয়ে। সপ্তদশীর কর্ণগহ্বরে পড়ছিল অপ্রিয় মানুষটার দারাজ কণ্ঠ। নিজের থেকে শুনে তুলে এখন কেমন ঠাস মেরে মেরে কথা বলছে। লোকটার ভাবখানা দেখে মনে হচ্ছে মাহি বুঝি নিজ থেকে তার কোলে উঠতে চেয়েছিল, অথচ ঘটনা সম্পূর্ণ উল্টো। মাহি তৎক্ষণাৎ যুবকের চওড়া বুক থেকে মাথা উঠিয়ে ঘাড় তুলল, তাকালো তার দিকে। সরু চোখে মাস্ক পরিহিত মানুষটার আড়ালে থাকা মুখভাব খানিকটা তাকিয়ে থেকে সে হতবিহ্বলের ন্যায় প্রশ্ন ছুড়ল, আপনিই রাক্ষস? ভ্রু গোটালো মুগ্ধ, কপাল ফেটল গোটা কয়েক বিরক্তির ভাঁজে। বাদামি চোখ দুটো বোধহয় বিরক্তিতে তীক্ষ্ণ হয়ে উঠল বড়ক্ষণে। অতঃপর কোনরূপ বাক্যব্যয় ছাড়াই মুখবয়ে একরাশ বিরক্তির তিতিক্ষতা নিয়ে বেয়াদব ছেলেটার ঘটালো আরেকটি কাণ্ড। বুকের কাছে ঝুঁকে থাকা মাহির কোমরে বারবার চেপে রাখা শক্তপোক্ত হাতটাও তার আচমকাই ঢিলে হয়ে গেল। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল মাহি তাল সামলাতে না পেরে হুট করে ছিটকে পড়ল পাপড়ির জমিতে। তৎক্ষণাৎ পুরনো কোমরের ব্যথাটা মাথাচাড়া দিয়ে উঠল বেচারার। ঠোঁট ফাঁকে গুলি এলো অস্পষ্ট স্বরে, আউচ শব্দ। চোখ মুখ কুঁচকে এক হাতে কোমর ডলতে লাগলো মাহি। সম্মুখে পাহাড়ের ন্যায় সটানভাবে দাঁড়িয়ে আছে মুগ্ধ। তার মধ্যে তেমন কোনো হেলদোল নেই, নেই মেয়েটার প্রতি বিন্দুমাত্র উদ্বেগ। সে উল্টো নিজের হাতে থাকা রিভলভারটা এগিয়ে নিয়ে আসে নিজ ঠোঁটের কাছে। কুচকুচে কালো রঙা বন্দুকটার নল দিয়ে বেরোচ্ছে ধোয়াতে একটি কুণ্ডলী। মুখের পাতলা আবরণী মাস্কের আড়াল থেকেই বন্দুকের নল বরাবর জোরালো ফুকলো মুগ্ধ। হাতঘড়ি ফের বন্দুকটা নিজের কোমরে গুজে নিল। প্যালেসে এত জায়গা থাকা সত্ত্বেও এখানে মরতে এলি কেন? মুচ কুচকায় মাহি। একে তো কোমরের ব্যথা বেড়েছে তার, তারপর লোকটা এমন ঠ্যাস মারা কথাবার্তা শুনে গা পিত্তি জ্বলছে। ভারী বিরক্ত বোধ করছে সে এই পর্যায়ে। চোখ মুখে একরাশ বিরক্তির ঝাঁজ টেনে তেতো মুখে শুধালো, আপনাকে কে বলেছে আমি এখানে মরতে এসেছি? আমি ঘুরতে এসেছি। তবে আপনার তো আবার আমার সুখ শান্তি সহ্য হয় না। যেখানে যাব সেখানেই হাজির হবেন কাল হয়ে। এই যেমন এখানে এলেন। দাঁত খিঁচল মুগ্ধ। মেয়েটা এত মার খায় তার হাতে, তারপরও কথাবার্তার বিন্দুমাত্র ঝাঁজ কমেনি। এ জায়গায় অন্য কেউ হলেও দ্বিতীয়বার মাস্টারের সামনে মুখ খুলে কথা বলার সাহস করতো না, অথচ মেয়েটাকে দেখো দিব্যি মুখ ফুটে কথা বলে যাচ্ছে। মুগ্ধ দাঁত কিরমির করতে করতে হালকা ঝাঁজ বাড়ালো, দাঁড়ালো মাহির দিকে ভীষণ রাগ নিয়ে। তৎক্ষণাৎ এক হাতে টেনে মেয়েটাকে নিজের মুখের ধারে নিয়ে আসলো। মাঝখানা উন্মুক্ত করে হিসিয়ে বলল, বিড়ালের হাড্ডি খেয়ে দুনিয়ায় এসেছিস নাকি নির্লজ্জ বান্দির মেয়ে? এত মারি তারপরও শিক্ষা হয় না, তাই না? ভয় পেল না মাহি। মনের মধ্যে আজ কোথাও যেন কি একটা হয়ে গেছে তার। আকাশ সমান সাহস পেল সে কোত্থেকে। সে উল্টো মুখ ঝামটে মেরে বলল, না শিক্ষা হয়নি, আর হবেও না। মেজাজ এখন বিপদসীমার বাইরে যাচ্ছে ক্রমশ। মুগ্ধ নামক ভয়ানক যুবকের বাদামের চোখজোড়া লাল হচ্ছে ধীরে ধীরে। সে এক মুহূর্ত চোখাচোখিতে বুঝে নিল, বলল, কথাবার্তা লিমিটে রেখে বল জানোয়ারের বাচ্চা। মাহি শুনল না। মুগ্ধ যদি হয় 10 আনা, তবে সেও 12 আনা। গলায় এক রাশ ভয়হীন ঝাঁজ ঢেলে পরক্ষণে বলল, বলবো না বলবো না বলবো না, কি করবেন? ঠাস। কথাটা শেষ হলো কিনা হলো, তার আগেই চড় বসলো তার কপালে, নরম গালটা বরাবর। চড়ের তীব্রতা আজ বেশি ছিল মনে হয়। মাথাটা কেমন ঝিমঝিম হয়ে গেল মেয়েটার। চোখের সামনে সবটা কেমন ঝাপসাম। গরম হয়ে যাওয়া বাম গালটা আলগোছে হাত বোলাতে লাগলো মাহি। ইস, গালটা বুঝে ব্যথায় ছিঁড়ে যাচ্ছে তার। মাহি কিরৎক্ষণ চুপ থেকে তারপর উঠে দাঁড়ালো। হ্যাঁ হ্যাঁ, এটাই তো পারেন। কথায় কথায় না পারলে যত সব চড় মারবেন। আর আরো একটা চড় বসলো তার ডাল গালে। আগের তুলনায় যা চড়ছিল দ্বিগুণ। বেচারি মাহি এবার গালের ব্যথায় ফুঁপিয়ে উঠল কেমন। মুখ থেকে যেন আওয়াজ না বেরোয় সেজন্য ঠোঁট কামড়ে ধরেছে নিচের। এদিকে তার অমন হাবভাবে বিরক্ত মুগ্ধ। তখনই এগিয়ে এসে খামচে ধরল মাহির কণ্ঠ। এক মুহূর্তের জন্য নিঃশ্বাস আটকে গেল মাহির। ফুঁপড়ে উঠল সে। মুগ্ধের কঠিন মুখটা তার একদম নিকটে। চোখ মুখে আছড়ে পড়ছে মুগ্ধের গরম নিঃশ্বাসের ঝাপটা।
মাহির চোখ দুটো নিভু নিভু, কান্নায় ভরে আসছে কার্নিশ, যেন একটু টোকা পড়লেই হড়িঘড়ি করে বেয়ে বসবে অশ্রুকণা। আশ্চর্য হলেও সত্যি মুগ্ধ। আজ মুঠো তাকানি মেয়েটার চোখের দিকে। তাকিয়ে থোড়াই নিজের অশান্ত বানান পেশে তার এক মুহূর্ত রাগের মাথায় তাল জ্বলছে। পড়ছে না এক আছাড়ে মেয়েটাকে ছিন্নভিন্ন করে দিতে। সে কেমন ঝাঁঝালো কণ্ঠে বলল, বেয়াদবের বাচ্চা, ঠোঁটের আগে জিভ চলে তাই না? ঠিক আছে, দেখি তোর জিভটা কত বড়। বলেই মাহির কণ্ঠ ছাড়ে মুগ্ধ। মুহূর্তে এক হাতে চট করে চেপে ধরে মাহির নরম চোয়াল। আহারে, মুগ্ধের অমন শক্তপোক্ত হাতের থাবায় মুচড়ে যাচ্ছে মেয়েটার নরম চোয়াল। এই বুঝি চোয়ালটা ভেঙে গড়িয়ে পড়বে। মাহি কুঁকিয়ে যাচ্ছে চোয়ালের ব্যথায়। হাত দুটো সামনে এনে অহেতুক ঠেলে যাচ্ছে মুগ্ধকে, তবে মুগ্ধ কি আর সরে? সে তো ঠায় নিজের জায়গায়। মেয়েটার উপর হালকা ঝুঁকে দাঁড়িয়েছে। তক্ষুনি নিজের বাঁ পায়ের লম্বা জুতোর পেছনে ভাঁজ করে বের করে আনে পুরনো ব্রিটিশ সৌজন্যের কারুকাজ করা খুঁড়িতে একটি চাকু। মাহি থমকায়, চোখ দুটো বড় সড়ো হয়ে যায় তাই। কলিজাটা তার তখনই ছটফট করে ওঠে। মুগ্ধ নিজের ধারালো দাঁতের সাহায্যে একটা চাকুর গা থেকে কলসটা টান মেরে খুলে ফেলে। মাহি হকচকায়। মুগ্ধ তার মুখের দিকে চাকুটা নিয়ে আসে ক্রমশ। হিংস্র কণ্ঠে বলে, দেখেছো জিভটা বের করতো? খুব চলে তাই না? আজকে ওর বাড়াবাড়ি ইতি টানবো। নে মুখ খোল, জানোয়ারের বাচ্চা। মায়ের আত্মাটা বুঝি একটুখানি হয়ে যায়, শরীর থেকে ফুঁসে বের হতে যাবে। এ লোক কি মানুষ নাকি অন্য কিছু? সে তো ভেবেছিল লোকটা বোধহয় তাকে ভয় দেখাবে, তবে সে যে এইভাবে সত্যি সত্যি জিভ কেটে ফেলবে, উদ্যত হবে, তা ধরাই না জানতো মেয়েটা। মাহি ক্রমাগত হাতজোড় করছে, মুখ খোলার সাহস পাচ্ছে না বেচারা। বারবার মুখে ইশারায় বোঝাচ্ছে, আর মুখে মুখে তর্ক করবো না, দরকার পড়লে কথাই বলবো না, প্লিজ আমার জিভটা কাটবেন না। কিন্তু মেয়েটার অমন একাধিকার অনুনয়ের বিনিময়েও একটুও টানল না। উল্টো হাতের জোর আরো বাড়ল। মায়ের চোয়াল শক্ত করে চেপে ধরে বাধ্য করতে লাগলো মুখ খুলতে। এক পর্যায়ে চোয়ালের তীব্র ব্যথা সইতে না পেরে ঠিকই মুখ খুলল মাহি। এই ফাঁকে চট করে মেয়েটার মুখের ভেতর আঙুল ঢুকিয়ে জিভ টেনে বের করে আনে মুগ্ধ। মায়ের চোখ দুটো এবার বোধহয় ফেটে যাবে। শরীরের বাইরে থাকা তীব্র ঝংকার দুর্বল মেয়েটা। এদিকে মুগ্ধের ঠোঁটের কোণে এক টুকরো বৈশাচিক হাসি স্পষ্ট। চোখ দুটো বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ, তার দৃষ্টি আপাতত মাহির লালচে গোলাপি জিভের দিকে নিবদ্ধ। ধরে রাখা ধারালো চাকুটা কেমন ঝিকঝিক করছে। ধীরে ধীরে চাকুটা মাহির জিভের দিকে এগোতেই ভয়ে ততস্থ মাহি চোখ উল্টে জ্ঞান হারাবো তৎক্ষণাৎ। মুগ্ধ মুখ বাঁকিয়ে বিরক্ত হলো। অচেতন মাহির চোয়াল ছেড়ে দিতেই মেয়েটা কেমন লুটিয়ে পড়ল গোলাপি আভায় ছেয়ে যাওয়া ফুলের জমিনে। মুগ্ধ বিরক্ত নিয়ে তাকালো মাহির পানে। পাপড়িময় জমিতে লুটিয়ে আছে মাহি, পরনে কালো রঙা ফ্রকটা খুব খারাপ না লাগলেও তাকে এক মুহূর্ত কেন যেন খুব একটা চোখে ধরে মুগ্ধের। ছেলেটা কেমন দাঁত হেসে বলল, ঢঙ্গিমা ভালোই জানে বন্দির মেয়ে। পান থেকে চুন খসলে যখন তখন জ্ঞান হারায়। যত সব নাটক। কত শত গালমন্দ করে যাচ্ছে বেচারিকে, অথচ বেচারির কি দোষ? সে যে তাকে এত ভয় দেখালো, তাকে একবারও তার চোখে পড়েনি। তাছাড়া পড়বে বা কিভাবে? প্রদীপ কি কখনো নিজের তলানিতে থাকা অন্ধকারকে দেখে? ঠিক তেমনি মুগ্ধ দেখে না নিজের দোষ। সে উল্টো শক্ত চলে নিজের হাতটা চাকুতে ফের ডুবে দেয়। ঠিক তখনই সেথায় হন্তদন্ত হয়ে আগমন ঘটে সিটের। বেচারা দুই কদম পিছিয়ে এসেছে, দাঁড়ালো মুগ্ধের পানে। মাথাটা নুয়ে রেখেছে, ভয়ার্ত কণ্ঠে বলল, প্রুভিং ভেসেল মনস্টার, গুড ইভিনিং মনস্টার। শুনল মুগ্ধ, তৎক্ষণাৎ পেছনে ফিরল, তাকালো সে। হাতের চাকুটা নাড়িয়ে চাড়িয়ে দেখতে দেখতে হঠাৎ শান্ত অথচ নিকটে কণ্ঠে এনে বলল, ইউ মোরা ভাই বিরাস্থায় স্কিলডাইট পেরেত স্মৃতি পিপিলিকার পাখা গছায় মরিবার তরে, রাইট? ভরকাই সিট মাথা নোয়ায় রেখে বোধগম্যের ন্যায় বলে, দ্য পাছাসলুস্তা মনস্টার। জি অবশ্যই মাস্টার। কথাটা বলতে দেরি অমনি সিটের ডান হাতের বুক বরাবর সজোরে বসালো ধারালো চাকু। ঘটনার আকস্মিকতায় হতবাক সিট। তখনও বুকের ব্যথায় মুচড়ে গিয়ে দুহাত দিয়ে চেপে ধরে বুকটা। এদিকে তার বুক বরাবর ধীরে ধীরে চাকুটা আরেকটু ঠেলে দিচ্ছে মুগ্ধ। ছেলেটার বুকের নরম মাংস ছেদ করে ক্রমশ পাথর ছেড়ে ভেতরে ঢুকছে মস্টারের পছন্দের অস্ত্রটা।
ব্যথায় মাত্রাতিরিক্ত বেড়ে যাচ্ছে তার, আর দাঁড়িয়ে থাকতে পারছে না। সিট। তার হাঁটু ভেঙে পড়ছে। হাঁটু গেড়ে বসে পড়েছে জমিনে। সিট আর্তনাদ করছে। ওর মুখ দিয়ে কাশির সাথে বেরোচ্ছে লহু। অথচ নির্দয় নিষ্ঠুর মানব মুগ্ধের তা দেখে একটু মায়া হলো না। সে নিজেও হালকা ঝুঁকে দাঁড়ালো সিটের সামনে। মুখাবে কঠিন ভাব ছেড়ে রাখলো তার। বাদামের চোখ দুটো উল্টে গিয়েছে রক্তের লালে। ফর্সা মুখায়ব সে কি ভয়ানক অবস্থা। দৃঢ় চোয়ালে কটমটের ধ্বনি স্পষ্ট শোনা যাচ্ছে সিটের কান অব্দি। মুগ্ধ হাতে জোর বাড়ালো। অতঃপর খপ করে এক শব্দ তুলে চাকুর অর্ধেকটা ঢুকে গেল সিটের বুকের ডান পাশে। বেচারা সিটের রক্তের হাত মেখে গেছে। মুগ্ধ অথচ সে থামছে না। উল্টো ভীষণ রাগে হিসহিস করে বলল, আমার শিকারের উপর একছত্র আধিপত্য এবং অধিকার কেবল আমার। হোক সেই শিকার আমার পছন্দের কিংবা অপছন্দের, সেটা কোনো বিষয় না। তার দিকে যেহেতু একবার আমার চোখ পড়েছে, তার মানে তার দেহের শেষ রক্তবিন্দু থাকাকালীন সে আমার। নীরব ও হুমকির গাছায় দিয়ে উঠেছে সিটের। বুকের ওপর জেঁকে বসেছে অসহ্য ব্যথা, তবুও চোখ দুটো নামিয়ে রাখা তার। কেন দৃষ্টি তুলতেই স্বয়ং মৃত্যু নিজ চোখে দেখবে সে। এর চেয়ে এমনই মরুক তাই ভালো। এদিকে মুগ্ধ এবার নিজের হিংস্রতা বাড়ালো। সিটের বুকে অর্ধেক ঢুকে থাকা চাকুটা একটানে বের করে এনে ফের বসালো আরেকটা ঘাম। এহেন কাণ্ডে চিৎকার দিয়ে উঠে সিট। আর্তনাদ করতেই হুশ শব্দ করে মুগ্ধ কণ্ঠ খাদে নামায় সে। তৎক্ষণাৎ ঠোঁট কামড়ে নিজের আর্তনাদ আটকায় সিট। চোখ দুটো ফেটে কান্না বেরোচ্ছে তার। বুকে বসেছে অগণিত ঘাম। এহেন ব্যথায় তীব্র শরীর দুলে উঠছে তার। এদিকে মুগ্ধ একের পর এক ঘা বসিয়ে যাচ্ছে সিটের বুক বরাবর। বেচারা সিটের বুকটা যখন লাল তরলে মাখামাখি, ঠিক তখনই আচমকা সিটের ঘাড় চেপে ধরে মুগ্ধ। দুর্বল সিটের কানের পাশে মুখ নামিয়ে কঠিন গলায় বলে, মনস্টার তার ভোগে কারো ভাগ সহ্য করে না মাস্টার। যেটা আমি একবার চাই সারা দুনিয়ার উল্টে গেলেও সেটা জাস্ট আমার হতে হবে। আমার মানে আমার। নো ওয়ান ক্যান ডেয়ার টু লুক অর দেম। ইফ দে ডাই দে উইল ডাই, অ্যান্ড ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার। সিটের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে ক্রমশ। মস্তিষ্ক কড়া নাড়ছে অনেক কিছু। বুঝে গেল মাস্টার তাকে ঠিক দেখেছে মায়ের সাথে। তাতে তার এমন হিংস্রতা চোখে পড়ল সিটের। এদিকে মুগ্ধ ততক্ষণে সোজা হয়ে দাঁড়ালো। হাতের রক্তমাখা চাকুটা খানিকটা ঝাঁকাতে ঝাঁকাতে পা বাড়িয়ে অচেতন মাহির পানে গেল। কিয়ৎক্ষণ মাহির নিশ্চল মুখপানে কটমট দৃষ্টিতে তাকিয়ে থেকে মনে মনে আওড়ালো, জানোয়ারের বাচ্চা, একজনে হয় না। মনে মনে কথা আওড়াতে মুখে কোনো রানেই মুগ্ধের। চোখে মুখে একরাশ রাগ বিরক্ত লেপ্টে নিয়ে সে হালকা ঝুঁকে এসে এক ঝটকায় অচেতন ভাইকে করে তুলে নিল। না, নিল কাঁধে। নিশ্চল মাহির হাত দুটো ঝুলছে মুগ্ধের পিঠ বরাবর, আর পা দুটো সামনে। বলিষ্ঠ পুরুষ মোটেও এত খেয়াল রাখল না। নিজের চওড়া কাঁধে মেয়েটাকে এক প্রকার ফেলে রেখেছে। আলগোছে হাত বাড়িয়ে পকেট থেকে মোটা সিগারেট বের করে আনলো পরক্ষণে। অতঃপর সিগারেটটা শেষ ভাগ ঠোঁটের ভাঁজে গুজে নিয়ে লাইটার ধরালো আগায়। বিশাল একটা শোকটান বসিয়ে মেয়েটাকে কাঁধে তুলে হাঁটা ধরল প্যালেসের দিকে। দূর থেকে এক পলক দেখলো মনে হয় এ যেন এক রাক্ষসের ভয়ানক দৃশ্য। সারা গায়ে কালো একটি ভারী ব্লেজার, হাতা দুটো কি বিশাল, কি বিশাল সে। মাথার মস্ত বড় টুপি, ঠোঁটের কোণে জ্বলন্ত সিগারেট, হাত গুজে রাখা পকেটে। যুবকের কাঁধে অচেতন রমণী। তার পা দুটো কয়েক কদম এগোতেই গলায় কেমন আজব সুরে টান বসলো যেন। অদ্ভুত শান্তভাবে ভয়ানক কণ্ঠে গুনগুন করে গাইল, হি ইজ এ ভিলেন বাই দ্য ডেভিল ল, হি ইজ এ কিলার জাস্ট ফর ফান ফান ফান। কাউন্টারের ওপর টুকটাক শব্দ হচ্ছে। কাঁচের বাটিগুলো নড়ছে। চপিং বোর্ডে দ্রুত হাত চালাচ্ছে মিলাম। কুচি কুচি করছে গ্রিন চিলি। পাশের ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেকড হচ্ছে চিজ পাস্তা। উপরে গার্নিয়ার করার জন্য চপস চিলি তৈরি করে রাখা দিচ্ছে মিলা। আর মাত্র 2 মিনিট, তারপর বের করবে পাস্তাটা। মিলা বড্ড আগ্রহের সাথে কাজ করছে। ঠিক তখনই কিচেনে কারো উপস্থিতি টের পেল মিলা। তবে সেদিকে তেমন ভ্রুক্ষেপ করেনি মেয়েটা। কিচেনে তো কত স্টেপই আছে।
সবার দিকে থোড়াই না খেয়াল রাখা যায়। এদিকে মিলার পানে একজোড়া ভারী কদম এগিয়ে এসেছে ততক্ষণে। মেয়েটা একদম গা ঘেঁষে দাঁড়ালো, টনক নড়ল মিলার। গাটা কেমন কাঁটা দিয়ে উঠল অজানা ভয়ে। আতঙ্কে হড়বড় করতে গিয়ে ধরল, ছুরির সনে আঙুলের চরমভাবে চামড়াটার ঘর্ষণ লাগলো। আঙুল কেটে লুহু করাতে লাগলো মিলার, অথচ সেদিকে বিন্দুমাত্র তোয়াক্কা করেনি মিলা। উল্টো ভীষণ ভয় তখনই পেছনে ঘুরে তাকালো সে। মেইডেন কোচের হাসিমুখে তাকিয়ে আছে। মিলা ভয়ানক দৃষ্টি তাকালো তার দিকে। তৎক্ষণাৎ পেছন থেকে গা বাঁধল কাউন্টারের সঙ্গে। মেইডেন কুটিল হাসিটা প্রশস্ত হলো। তিনি কেমন গলা উঁচিয়ে বলল, সবাই বাইরে যাও, আমার ওর সাথে কিছু কথা আছে। প্যালেসের উদ্বোধন মেইডেন হচ্ছে ইরাম। তার কথা অগ্রাহ্য করা মানে অনেক বড় শাস্তি। সবাইকে সুন্দর মাথা নুয়ে চলে গেল। মীরা ভয়ানক ঢোক গেল, যেও না, আমার ছেড়ে যেও না। কিন্তু মনের কথা মনেই লিখে গেল তার। ভয়ে আতঙ্কে টনক নড়ল। এদিকে সবাই চলে যেতেই মেইডেন বোধহয় সুযোগ পেল। তখনই এক হিংস্র থাবায় আঁকড়ে ধরল মিলার সোনালি রঙা চুলের গুচ্ছা। মিলা ঠোঁট কামড়ে ব্যথা সইতে পারল না। মেইডেন মিলারকে আরো খানিকটা ঝাঁকিয়ে উঠল। কি বলেছিল ওকে? সত্যি করে বল, কি জানিয়েছিস ওকে? মীরা মুখ খুলল না, ঠোঁট কামড়ে অশ্রু বিসর্জন দিচ্ছে নীরবে। মেইডেন বুঝি রাগ বাড়ল এতে। তিনি তৎক্ষণাৎ নিজের কপল রুক্ষভাবে দেখাতে লাগলো, উদ্যত হলো। নিজের গা থেকে শালটা তখনই খুলে নিল। শালের একাংশ জোর করে ঠেলে দিল মিলার মুখে। মিলা হতভম্ব হলো, চোখে তাকিয়ে রইল কেবল। মুখ থেকে শালটা সরাতে চাইলেই মেইডেন সপাটে তার গাল বরাবর দিল একটি চড় বসিয়ে। চরের তীব্রতায় হেলে পড়ল মিলার গাল। চোখ ফেটে বেরোলো অশ্রুকণা। মেইডেন এতটুকুতে থামল না। নীলার চুলগুলো মুঠোয় চেপে ধরে জিজ্ঞেস করলো, এখনো সময় দিচ্ছি, বল কি বলেছিস? মিলা এবারও নিশ্চুপ। সেই নিশ্চুপতা যেন কাল হয়ে দাঁড়ালো তার জন্য। মেইডেন হিংস্র হলো। নিজের চিরচেনা মুখোশটা তৎক্ষণাৎ সরিয়ে উন্মুক্ত হলো নিজের আসল ভয়ানক রূপে। এক হাতে তখনই মিলার বাম হাতটা চেপে ধরে অন্যথায় কাউন্টারের ওপর অন করে রাখা ওভেনের দরজায় এক টানে খুলে দিল। অতঃপর চোখের পলকে মিলিয়ে হাতটা চেপে ধরল, ঢুকিয়ে দিল গরম ওভেনের। মুহূর্তেই বুক ফাটা আর্তনাদ ফেটে পড়ল মিলাম। কিন্তু তার অমন বুক ফাটা আর্তনাদ বাইরের কেউ শুনল না। মেইডেন ইরা সেই সুযোগ রাখতেই পারল। প্রায় মিনিট খানেক বাদই ওভেন থেকে মিলার হাতটা বের করে আনলো মেইডেন। আহারে, বেচারির হাতটার উপর অংশের চামড়া কেমন উঠে গিয়েছে। সেদিকে তাকিয়ে কেমন পৈশাচিক হাসল মেইডেন। আরেক ধাপ পৈশাচির কথা দেখাতে তখনই চপিং বোর্ডের ওপর থেকে গ্রিন চিলি গুলো নিয়ে আসলো। তুলে মাখিয়ে দিতে লাগলো মিলার পোড়া হাতটায়। এবার বোধহয় হাতের যন্ত্রণায় মরে যাবে মিলা। মেয়েটা রীতিমতো ছটফট করছে কষ্টে। অথচ মেইডেনের ঠোঁটের কোণে এক চিলতে হিংস্রতার হাসি বেশ স্পষ্ট দৃশ্যমান। তিনি ফটাফট থাকা মিলার চুলগুলো ফের চেপে ধরলেন। হিসিস করে বলল, খবরদার ভুলেও আমার পথের কাঁটা হয়ে দাঁড়ানোর চেষ্টা করিস না। নয়তোবা তোর প্রাণটা কিন্তু অল্প বয়সে খোয়াতে হবে। ভুলে যাস না আমার এ বাড়িতে কেন এসেছি। যে ছেলে দুদিনের মোহ পড়ে এত সহজে সবকিছু ভুলে গেছে, কিভাবে হবে? আমাদের তো আরো অনেক কিছু করতে হবে, তাই না? ধ্বংস করতে হবে তো ওকে।